প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আমাদের বিশেষ আয়োজন পিলখানার শোকগাথায়। আমরা কথা বলছি পিলখানার সেই বীভৎস হত্যাকাণ্ড থেকে বেঁচে আসা সেনা কর্মকর্তা মেজর মনিরুল আলমের সাথে। চলুন আমরা তার সাথে কথা বলি। আপনি বলছিলেন যে সেই দিনের লোমহর্ষক ঘটনার একটা পর্যায়ে কিভাবে আপনি বেঁচে ছিলেন। জি, আমি ওই বেসিনের নিচে যখন লুকিয়েছিলাম তারপর ভাবলাম যে আমরা একটু বেটার পজিশনে লুকাই, কারণ এখানে লুকানোর মতো স্পেস ছিল না, আড়াল দেওয়ার মতো তেমন কিছু ছিল না। তো তারপরে আমি স্যারকে বললাম যে স্যার আমরা আরেকটু সামনের দিকে যাই, টয়লেটের সামনে যেই ছোট একটা এরিয়া আছে সেই জায়গায় আড়াল নেই, বেসিনের আড়ালগুলো নেওয়া যাবে সেখানে। তো আমরা সেখানে চলে গেলাম। কিছুক্ষণ পরে ওখানে রিলিজিয়াস টিচার আমাদের যিনি থাকেন হুজুর, উনি আসলেন। উনি আসার পরে উনি বসলেন। যখন ওনাকে বললাম যে হুজুর আপনি একটু যদি ওই বিদ্রোহীরা আসে একটু বুঝিয়ে বলবেন যে এখানে এদিকে না আসার জন্য। তো উনি বললেন যে ঠিক আছে আমি বলবো। তো উনিও দোয়া দুরূদ পড়তে থাকলেন, আমাদেরকেও বললেন যে আপনারাও দোয়া দুরূদ পড়েন। তো আমরা 10-15 মিনিটের মতো ওয়েট করলাম। সেই সময় টের পেলাম যে দুজন সৈনিকের পায়ের আওয়াজ পেলাম। দুজন সৈনিক এসে বললো যে হুজুরকে বললো যে আপনি এখানে কি করছেন, আপনি বেরিয়ে আসেন নাহলে আপনাকে গুলি করবো, ধমক দিয়ে বললেন। ধমক দিয়ে বলার পরে হুজুর বেরিয়ে আসতেছেন। এমন সময় হুজুরকে জিজ্ঞেস করলেন যে এখানে কি কোনো অফিসার আছে? তো উনি কিছুই বললেন না, উনি কিছু না বলে চলে গেলেন। তো এই সময় একজন সৈনিক হঠাৎ, মেজর জায়গাটা যেহেতু খুব ন্যারো ছিল, আমি এবং মেজর মাকসুম স্যার সামনাসামনি দুজন বসে আছি, আর এই পাশে দরজা, এখান থেকে প্রায় 10 গজ দূরে ওই দুজন সৈনিক আছে। তো ওরা মেজর মাকসুম স্যারের পা দেখে ফেললো এবং একজন গালি দিয়ে বললো যে ওখানে একটা আছে, একজন আছে এখানে, এখানে আয় গুলি গুলি বলে। এসএমজি ছিল সম্ভবত, যেহেতু ব্রাশ ফায়ার করলো। পুরো একটা এসএমজির ফুল একটা ম্যাগাজিন, যেটা 30 রাউন্ড গুলি থাকে, আমি বুঝলাম এক চাপ দিয়ে ধরে সামনের যে দেয়াল ছিল, সামনের দেয়ালে, ওটাও জাস্ট 1.5-2 ফুট দূরে জাস্ট দেয়ালটা আমাদের লোকেশন থেকে। দেয়ালের মধ্যে ইনডাইরেক্টলি গুলি করলো যাতে গুলিগুলা রিফ্লেক্ট হয়ে এসে আমাদের গায়ে লাগে, রিকোশেট হয়ে এসে যাতে আমাদের গায়ে লাগে। মেজর মাকসুম স্যার প্রথমে সামনের দিকে মুখ করা ছিলেন, তারপরে উনি উল্টা ঘুরে গেলেন, আমার শরীরের উপর শুয়ে পড়লেন এবং নিজেকে রক্ষার চেষ্টা করলেন। তো কিছুক্ষণ ফায়ারের মধ্যেই ওনার গায়ে কয়েকটা গুলি এসে লাগলো, উনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে উনি অনুরোধ করলেন যে প্লিজ আমার গায়ে গুলি লেগেছে, তোমরা আমাকে আর গুলি করো না, প্লিজ আমাকে তোমরা হাসপাতালে নিয়ে যাও। তখন তারা আবার অকথ্য ভাষায় গালিগালাজ করে আবার গুলি করা শুরু করলো। আরেকটা ম্যাগাজিন, পুরো ম্যাগাজিন একটা মেজর মাকসুম স্যারের বুকের মধ্যে আমি দেখলাম ধাপ ধাপ শব্দ করে বুলেট গুলো ঢুকতেছে। আমি বসে আছি, আমার শরীরের উপরে তার পা, তার বডিটা পাশে পড়ে আছে। এই এতটুকু ডিস্টেন্সে তার শরীরের ভিতরে বুলেট গুলো ঢুকতেছে, আমি টের পাচ্ছি, দেখতেছি। আমি সাথে সাথে বললাম কি নিজেকে বাঁচানোর জন্য এখন কিছু একটা করতে হবে। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমার মাথায় তখন একটা বুদ্ধি আসলো যে এখানে গ্লাস পড়েছিল, সমস্ত এলাকার গ্লাস তো ভেঙে গেছে, গ্লাস একটা দিয়ে আমার এই জায়গায় আমি কেটে ফেললাম, সাথে সাথে ব্লিডিং করালাম, যাতে এখান থেকে ব্লিডিং পড়লে যাতে ওরা মনে করা যে আমিও গুলিতে আহত বা নিহত হয়ে গেছি। তো নিজেকে নিজে আহত করা কিন্তু খুব একটা কষ্টের ব্যাপার, পারা যায় না সেভাবে। তারপর আমি যতটুকু পেরেছি করার পরেও মনে হলো যে না, এটা যথেষ্ট না। তখন দেখলাম মেজর মাকসুম স্যারের শরীর থেকে মোটা একটা রক্তের স্রোত আসতেছে, বেশ বড়। সাথে সাথে ওটা নিয়ে নিজের শরীরে মাখালাম, গালের এখানে মাখানোর পরে আমি ডেড বডির মতো শুয়ে থাকলাম। শুয়ে থাকার পরে তারা তাদের ম্যাগাজিনটা যখন শেষ হয়ে গেল, টোটাল প্রায় 50-60 রাউন্ড ফায়ার করা হয়েছে এখানে আমাদের দুজনকে লক্ষ্য করে। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমার শুধু কপালে একটা গুলি ছুঁয়ে গেছে আর আঙ্গুলের নখের মধ্যে একটা লেগেছিল। আর মেজর মাকসুম স্যার ছিলেন বলেই হয়তো আমার জীবনটা বেঁচে গেছে। তো ওরা আসলো, আমি ডেড বডির মতো শুয়ে আছি, এসে ওরা গালাগালি করে বললো যে দুজনই মারা গেছে, বলে চলে গেল। আমি ভাবছিলাম যে আমাকে ওরা, আমি তো পরে দেখেছি যে ডেড বডির উপরে ওরা গুলি করে। তো ওরা হয়তো চিন্তা করেছে ঠিক আছে এতগুলো রাউন্ড ফায়ার করছে, নিশ্চয়ই এরা মরে গেছে, এই মনে করে চলে যাও। 2 মিনিট আমি ওয়েট করলাম। 2 মিনিট পরে আমি সামনের দরজায় ধাক্কা দিলাম, সামনের দরজায়, টয়লেটের দরজায় ধাক্কা দিলাম। ওখানে অফিসাররা লুকিয়ে ছিলেন। ওরা এই ঘটনার মধ্যেই পিছনের জানালা ছিল, জানালা টপকে বেরিয়ে আবার পালিয়ে গেছেন। তা আমি দরজা ধাক্কা দিয়ে খুলতে না পেরে জোরে একটা লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেললাম। ভেঙে ফেলে পিছনের জানালা দিয়ে জানালার উপরে উঠলাম, উঠে পড়ে গেলাম, পিছন দিকে পড়ে গেলাম। জানি না কিভাবে উঠছি, ছোট একটা জানালা, তারপরেও উঠে ওখানে পড়ে গিয়েছি। পিছনে দেখলাম যে বিডিআর দরবার হলে বিভিন্ন অনুষ্ঠানে ওখানে যে হাড়িগুলো লাগে বা রন্ধন সামগ্রী, যে সমস্ত জিনিস, ওই জিনিসগুলো ওখানে আছে। পড়ার পরে সাথে সাথে দেখলাম ওই হাড়ির পাশে একজন অফিসার লুকিয়ে আছে। ওই জায়গাটা আমার কাছে মনোভূত হলো না যে এখানে তো পিছনে নিশ্চয়ই ওরা আসবে ধরার জন্য। আমি সাথে সাথে পিছনে আরেকটু গিয়ে দেখলাম একটা ড্রেন আছে। ড্রেনটা চওড়ায় 10 ইঞ্চি হবে, সর্বোচ্চ 10 ইঞ্চির মতো হবে। তো ড্রেনটার উপরে বড় বড় কাঠের প্ল্যাঙ্ক ফেলানো ছিল, অনেকগুলো কাঠের তক্তা ফেলানো ছিল।
ওই তক্তার নিচে অন্ধকার, উপরে আবার ছাদ আছে, প্লাস্টিকের ছাদ আছে। তো ওই অন্ধকারের ভিতরে আমি ঢুকে গেলাম ফার্স্টে, ড্রেনের ভিতরে। কোনো কোনো মতে আমি সাইড হয়ে, তখন কি আশেপাশে আপনার ওই বিল্ডিং যারা বিদ্যুৎ ওরা কেউ ওই নাই? পাশে পিছনে তখনও ওই এলাকায় নাই, একদম নাই, ওই এলাকাটা ওটা ওটা আমার ভাগ্য ভালো যে ওই সময় ছিল না। আমি ওইভাবে চিন্তা করে নামিনি, আমি নেমেছি। আমার আল্লাহ সহায়ক যে পিছনে ওই সময় কেউ ছিল না ওই মুহূর্তে। আমি যখন ভিতরে ঢুকে গেছি, আবার কিছুক্ষণ পর মনে হইলো, জাস্ট দেন আমার মনে হলো যে না, এভাবে ঢুকলে তো হবে না, নিশ্চয়ই আমাকে এসে ড্রেনের মধ্যে খুঁজবে। সাথে সাথে আমি আবার বের হয়ে আসলাম, বের হয়ে এসে খুঁজলাম যে আর কিছু আছে কিনা নিজেকে আড়াল করার জন্য। আমি দেখলাম যে পুরাতন ম্যাট আছে, রানিং ম্যাট, কার্পেট। একটা কার্পেট টান দিয়ে আমার নিজের শরীরের উপরে ঢেকে আবার ভিতরে ঢুকে গেলাম। টান, ছোট কার্পেটটা খুব বেশি বড় না, নিজেকে কোনো মতে কাভার করা যায়। তো ওটা টান দিয়ে নিজের উপরে, শরীরের উপরে দিয়ে ওই ড্রেনের মধ্যে আমি শুয়ে পড়লাম। শুয়ে ওয়েট করতে থাকলাম। জাস্ট 5-7 মিনিটের মধ্যেই বেশ কয়েকজন জওয়ান আসলো। আমি তাদের ওই, যেহেতু কার্পেটটা পুরাতন, ছিদ্র ছিল, ছিদ্রের মধ্যে দিয়ে আমি ওদের কিছু কিছু মানে পা দেখতে পাচ্ছি, পা গুলো আমি দেখতে পাচ্ছি যে তারা হাঁটতেছে এবং খুঁজতেছে কেউ আছে কিনা। পিছনে দুটো দরজা ছিল, আমি যে ড্রেনে শুয়েছিলাম তার পিছনে দুটো রুম ছিল। প্রবাবলি ইলেকট্রিক কোনো কানেকশন বা ওয়্যারিং এর কোনো একটা রুম হবে এটা। তো ওই রুমের ভিতর থেকে দরজা আটকানো। তো আমি বুঝলাম যে ওই রুমের ভিতরে ওই অফিসাররা লুকিয়েছেন, যেহেতু ভিতর দিয়ে দরজা আটকানো, ওরা ধাক্কা দিচ্ছে এবং বলতেছে ভিতরে কে আছো, বেরোয় আসো। তো ভিতরে কোনো শব্দ আসলো না। পরে আবার সৈনিকরা বললো, জনরা বললো যে বেরোয় আসো, না হলে আমরা কিন্তু গুলি করবো। তখন ভিতর থেকে রাজশাহী সেক্টর কমান্ডার ছিলেন, উনি বললেন যে আমি রাজশাহী সেক্টর কমান্ডার, তোমাদের কি দরকার আমাকে বলো। তো ওনারা বললেন স্যার আপনি বেরোয় আসেন স্যার, আমরা আসছি, কোনো ভয় নাই স্যার। বলে না তোমরা কি গুলি করবা? বলে না স্যার আমরা গুলি করবো না, আমরা উদ্ধার করতে আসছি। এই বলার পরে উনি বেরোয় আসলেন। বেরোয় আসার সাথে সাথে ওনাকে ধাক্কা, আমি বুঝলাম যে ওনাকে ধাক্কা দেওয়া হলো, একটু ডিস্টেন্স, ফায়ারিং ডিস্টেন্স নেওয়া হলো, আর সাথে সাথে ব্রাশফায়ার করে ওনাকে মেরে ফেলা হলো। ওই রুমে আরো একজন অফিসার ছিলেন, আমি জানি না কে ছিলেন, ওনাকেও বের করে মেরে ফেলা হলো। তারপরে এখানে সৈনিকরা দুইজন ছিল ওই সময়, ওই মুহূর্তে দেখলাম দুজনের পর আমি খেয়াল করতে পেরেছি। একজন আরেকজনকে বলছে যে দেখতো ড্রেনের ভিতরে কেউ আছে কিনা, ম্যানহোলের ভিতরে কেউ আছে কিনা। তো যেহেতু একটু হালকা অন্ধকার, তো বুঝতে না পেরে বললো যে টর্চ লাইট থাকলে টর্চ লাইট দে। টর্চ লাইট ছিল, তো তখন টর্চ লাইট দিয়ে মারলো, মেরে দেখলো যে না, কার্পেট পড়ে আছে। তবু তার মনের মধ্যে একটু সন্দেহ হলে, এটা আবার অন্য সৈনিকটা মনে টের পেয়েছে। সেই সৈনিকটা বললো যে আমার কাছে দে, আমি একটু মেরে দেখি। মেরে দেখলো যে না, নাই, কার্পেট পড়ে আছে। আবার অন্য দিক দিয়ে ঘুরে ওই সৈনিকটা বললো যে না, ওদিক দিয়েও আবার মেরে দেখ। ওদিক দিয়ে যখন মারতে গিয়েছে টর্চ লাইট, তখন কার্পেটটা ছোট, আমি আবার মাথার দিকে কার্পেটটা আবার দিয়ে দিলাম, ঠিক আছে মাথার দিকে একটু আড়াল করে। পিছন দিকে টর্চ লাইট মেরে তখন ওরা নিশ্চিত হলো যে না, এই ঘটনাগুলো আমরা ইতিমধ্যেই আপনি বিভিন্ন মিডিয়ায় বলেছেন। এগুলো আমরা জানতে চাই যে এই যে 36 ঘন্টা আপনি এই যে মানে মৃত্যুর মুখোমুখি থাকলেন, এর মধ্যে সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল আপনার কাছে? আমার কাছে সবচেয়ে কঠিন সময়, বেশ কয়েকটা সময় আমার কাছে বেশ কঠিন মনে হচ্ছে। তার মধ্যে হচ্ছে যখন মেজর মাকসুম স্যার মারা যাচ্ছেন, আমি তখন নিশ্চিত যে আমিও আই এম অলসো গোইং টু ডাই ভেরি সুন। আমার তখন মনে হচ্ছিল যে অ্যাটলিস্ট একটা ফোন করে কি আমি আমার স্ত্রী, আমার মেয়েটাকে অ্যাটলিস্ট কি ফোন করে বলতে পারবো যে আমি মারা যাচ্ছি, এটাই আমার মনে পড়তেছিল। আপনার উদ্ধার প্রক্রিয়া তো জাতীয় পার্টির একজন এমপি আপনাকে যে লোকেট করে তারপরে নিয়ে আসছিল, এটা আপনার SMS এর কারণে বোধহয় সম্ভব হয়েছিল। আমার মিসেসকে আমি SMS দিয়েছিলাম যে আমাকে উদ্ধার করো, আমি এখনো বেঁচে আছি, আমাকে উদ্ধার করো, আমি এটা বলেছি। তারপরে বেরিয়ে যখন আসলেন আপনার, তখন কি মনে হলো যখন ফ্যামিলির কাছে আসলেন আপনি? আমার কাছে মনে হয়েছে যে এটা মনে হয় আমার সেকেন্ড লাইফ। মানে এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এখান থেকে তো এভাবে বেরিয়ে আসা সম্ভব না। এরকম হাজার হাজার জওয়ানরা, যাদের হাতে অস্ত্র, আমরা নিরস্ত্র অফিসার, এভাবে তাদের মধ্যে থেকে কি বেরিয়ে আসা সম্ভব? সম্ভব না। এটা স্বয়ং আল্লাহ তাআলা আমাকে বের করে নিয়ে এসেছেন এবং আমার জন্য অনেকে দোয়া করেছেন, সেজন্য আমি বেরিয়ে আসতে পেরেছি। যারা সবাই দোয়া করেছেন তাদের জন্যই আমি আজকে বেরিয়ে আসতে পেরেছি, তাছাড়া সম্ভব ছিল না। মেজর মনির, আমরা আপনার আবেগের কথা জানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল ওয়ানের এই বিশেষ অনুষ্ঠানে আসার জন্য। জি, আশা করি আপনার এই অভিজ্ঞতা যারা শুনবেন তারা বুঝবেন সেদিন কি ঘটেছিল পিলখানার ভেতরে। জি, আর আমরা আপনার প্রতি সহমর্মিত প্রকাশ করছি, একই সাথে যারা সেদিন সেই ঘটনায় প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।